কলকাতা থেকে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? কোথায় যাবেন বুঝতে পারছেন না? আর চিন্তা নেই, হাতে 1 থেকে 2 দিনের ছুটি হোক কিংবা উইকেন্ড ট্রিপে ঘুরে আসতেই পারেন আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের খুবই বিখ্যাত একটি জায়গা মাসাঞ্জোর ড্যাম থেকে। তার সাথে উপভোগ করতে পারবেন বোট রাইডের এক অনবদ্য অভিজ্ঞতা, কিংবা আমাদের মতো তারাপীঠ এবং তার সাথে মাসাঞ্জোর একসাথে ঘুরে নিতে পারেন, তাও মাত্র 2 দিনে। আগের পর্বেই আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে তারাপীঠে পৌঁছলাম। সুষ্ঠুভাবে মায়ের পুজো দেওয়া থেকে তারাপীঠে থাকা খাওয়া সম্পর্কিত সমস্ত ইনফরমেশন তুলে ধরেছি আপনাদের কাছে। আজকের পর্বে আমরা দেখব তারাপীঠ থেকে স্বল্প দূরত্বে থাকা নলহাটি থানার অন্তর্গত জাগ্রত আকালিপুর গুচ্ছ কালী মন্দির এবং তার সাথেই ঝাড়খণ্ড রাজ্যের অতীব সুন্দর একটি জায়গা পাহাড়ে ঘেরা মাসাঞ্জোর ড্যাম, এবং সবশেষে আবারও রামপুরহাট স্টেশন থেকে সন্ধে 7:20 জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমাদের বাড়ি ফেরা। চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আমাদের আজকে তারাপীঠের দ্বিতীয় দিন, আর এখন সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে তো আপনাদের দেখিয়েছি আমরা তারাপীঠে এসেছি কিভাবে, এবং মায়ের মন্দিরে পুজো দেওয়া সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। খুব ভালোভাবে পুজো সম্পন্ন করেছি কালকে। তো আজকে আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে যাব মাসাঞ্জোর ড্যাম দেখতে। তো সেটা একটু ঘুরে দেখবো জায়গাটা, আর আরও কয়েকটা জায়গা কভার করার ইচ্ছা আছে। সম্পূর্ণ কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে। যে গাড়িতে লাগেজ লোড হচ্ছে, এখানে এই গাড়িতে করেই আমরা আজকে সারাদিনটা ঘুরে বেড়াবো। আমরা আবারও চলে এসেছি দাস সুইটসে। আপনারা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছেন, আমরা আগেরবার তারাপীঠে এসেও এই দাস সুইটস থেকেই ব্রেকফাস্ট করেছিলাম। আর এখানকার ল্যাংচা থেকে শুরু করে রসগোল্লা সমস্ত মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ। ল্যাংচাটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আমরা তো এখানে খেয়েইছি, আবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছি। ব্রেকফাস্টে আমরা এখানে খেয়ে নিলাম গরম গরম কচুরি, তার সাথে তরকারি আর ল্যাংচা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আকালিপুর গুচ্ছ কালী মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা আছি নলহাটি থানার অন্তর্গত আকালিপুর গুজ্জ কালী মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো সেই গুজ্জ কালী মন্দির। এর বর্ণনা কিন্তু আমরা মহাভারতের সময়ও পাই, যে জরাসন্ধ কিন্তু এই দেবীর পুজো করতেন। আর এখানে মহারাজা নন্দকুমার দ্বারা এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। তারপর 200 বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরটি কিন্তু অসম্পূর্ণ ছিল। তারপর 2004 সালে এটি পুনরায় এই মন্দিরটি আবার চালু হয় এবং এখন এই অবস্থায় রয়েছে। বাকিটা আমরা আমরা প্রবেশ করলাম আকালিপুর গুচ্ছ কালী মন্দির চত্বরে। মন্দির প্রাঙ্গণে রয়েছে বেশ কয়েকটি দোকান। এখান থেকে আপনারা মায়ের পুজোর জন্য ফুল এবং ডালা কিনে নিতে পারেন। আমরাও এখান থেকে ডালা নিয়ে প্রবেশ করলাম মায়ের মন্দিরের ভেতরে পুজোর জন্য। কথিত আছে যে 3000 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল নরবলি দিয়ে। মা যে এখানে জীবন্ত তার প্রমাণ মিলেছে পদে পদে। আজও এই মন্দিরে নিশিরাতে মায়ের পুজো করা হয় না, কারণ সকলে এটাই বিশ্বাস করে যে মা মন্দির ছেড়ে পাশের শ্মশানে বেরোয় লীলা খেলা করতে। তার প্রমাণও কিন্তু বহুবার মিলেছে। আকালিপুর গুচ্ছ কালী মন্দিরে মায়ের রূপ কিন্তু একদমই আলাদা। 2 হাত বিশিষ্ট মা কালী এখানে বিরাজ করেন যোগাসনে সাপের উপরে। আমরা এখন আছি বীরভূমের আকালিপুর গুজ্জ কালী মন্দিরে। আমাদের সাথে রয়েছে সুব্রত বাবু। তো সুব্রত বাবুর থেকে আমরা এই মন্দিরের একটু ইতিহাস সম্পর্কে জানব। নমস্কার, আমার নাম সুব্রত ভট্টাচার্য।
এই ইতিহাস জানার পূর্বেই আমাকে নন্দকুমার সম্বন্ধে একটু বলতেই হবে। আপনারা হয়তো আমাকে প্রশ্ন রাখতে পারেন, ভাই কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে আমাদিকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 253 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। এই কালীটা ছিল মাগধের রাজ জরাসন্ধের কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। কালীটার মধ্যে আমরা কি দেখব? চতুর্দিক গোফানা বেষ্টিতাম, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করবেন, মাথায় গিয়ে দেখবে সহস্র ফানার সঙ্গে যুক্তাঙ্গ বানান তাঙ্গি শিরসহ উপরি, শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। আর কি দেখবো? নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি শীর্ষিং, সজ্জা বিছানা বা অধিকার সাপের উপবিত হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা, অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয়, 51টা হয়েছে বীজ মণ্ডমালা বনমালা মহোদুরিম। বনের যে কোনো মালা কিন্তু মায়ের খুব প্রিয়, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু 1000 সাপের ফনা ধরেছেন। আমরা এসে পৌঁছেছি রামপুরহাট। এখন আমরা রামপুরহাট ক্রস করছি। আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 50 মিনিট মতো। এখান থেকে আমরা এগিয়ে যাব ম্যাসাঞ্জরের দিকে। এটি হলো দেউচা ব্যারাজ। দেউচা পচামি নিয়ে কিছুদিন আগে অনেক চর্চা হচ্ছিল, এটি সেই জায়গা। এটি হলো দেউচা ব্যারেজ। আমরা এখন আছি মোহাম্মদ বাজারে। এখানে কিন্তু রাস্তার হাল একটু বেহালি ছিল, এবার একটু আবার ভালো হতে শুরু করছে। এখানে রাস্তায় কাজ চলছে। এই রাস্তায় কিন্তু ড্রাইভিং খুব বিপজ্জনক, স্পেশালি 2 হুইলার যারা নিয়ে আসবেন খুব সাবধানে কিন্তু এখানে বাইক চালাবেন। মোহাম্মদ বাজার পেরিয়ে আমরা এবার ডান দিক নিয়ে নিলাম। সোজা গেলে রাস্তাটি শিউড়ি বক্রেশ্বরের দিকে যাচ্ছে, আর আমরা ডান দিক নিয়ে নিলাম ম্যাসাঞ্জরের দিকে। এই পশ্চিমবঙ্গ পার করে ঢুকে গেলাম झारखंडे। झारखंड राज्य में आपका स्वागत है। এখান থেকে ম্যাসাঞ্জর ট্রাম 23 কিলোমিটার। আর অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ পেরোবার সাথে সাথেই ল্যান্ডস্কেপটাও কিন্তু পাল্টে গেল, আর তার সাথে সাথে পাল্টে গেল রাস্তারও কোয়ালিটি। ম্যাসাঞ্জর এখান থেকে আরও 12 কিলোমিটার। আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ড জেলার উপরাজধানী দুমকা জেলাতে। এখন আমরা এসে পৌঁছেছি ম্যাসাঞ্জর ড্যামে। পিছনে দেখতে পাচ্ছেন এটি ম্যাসাঞ্জর ড্যামের উপর যে লেক হয়েছে, ওখানে বোটিংও হচ্ছে। তো আমরা বোটিং করব, কিন্তু আপাতত আগে আমরা লাঞ্চটা করব। তাই লাঞ্চে একটু ঠিকঠাক জায়গায় দেখি কি অপশন আছে। অনেকগুলোই হোটেল আছে পরপর, তো দেখি কোনটায় খাওয়া যায়। আমরা এখানে একটি হোটেলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর এমনি ছোটোখাটো একটা ছিমছাম হোটেল। আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো। শিবশঙ্কর হোটেল বলে একটি হোটেল, একদম ম্যাসেঞ্জার ড্যামের পার্কিংয়ের সামনেই রয়েছে এটি। আর এই চেয়ার টেবিল পাতা রয়েছে, এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করে বের হলাম, আর এখন ইচ্ছা আছে একটু
বোটিংয়ে করবো, বোটিংয়ের জন্য যাচ্ছি আমরা। এখানে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এখানে এখান থেকেই বোটিংয়ের জন্য বোট সব দাঁড়িয়ে রয়েছে। এখানে এরকম সিঁড়ি রয়েছে, এই ওপর থেকে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচে। সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি নিচে। এখানেই জেটি মতো করা রয়েছে এই বোটিংয়ের, এখান থেকেই বোটে উঠতে হবে। আমরা রয়েছি এখন বোটের জেটিতে, বোট রাইডের জেটিতে। তো এই যে ভিউটা, পেছনে সূর্য, পাহাড়ের পেছন দিয়ে দারুণ সুন্দর ভিউ। এদিকটায় রয়েছে ড্যাম, এদিকে রয়েছে বাঁধটা, আর বিশাল বড় ড্যাম। এই যে আমরা সবাই জ্যাকেট পরে বসে পড়েছি বোটে। এই যে এখন স্টার্ট হবে।
রাইড করে এই নামলাম, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হলো, একটা খুব ভালো লাগলো। বোট রাইড করার পর আমরা যাচ্ছি মাসাঞ্জোর ড্যামের আরেকটি দিকে। আমরা এতক্ষণ ছিলাম মাসাঞ্জোর ড্যামের ওপরের দিকটায়, মানে পাহাড়ের ওপরের দিকটাতে। এখন যাচ্ছি পাহাড়ের নিচের দিকটিতে। এখানে সদ্য গড়ে ওঠা একটি গভর্নমেন্ট প্রপার্টি মাসাঞ্জোর ইকো কটেজ, যেটা 2025 সালেই জনসাধারণের জন্য ওপেন হয়ে গিয়েছে। বর্তমানে এই মাসাঞ্জোর ইকো কটেজ কিন্তু ভ্রমণপ্রিয় মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ইকো কটেজ যাওয়ার রাস্তা ধরেই আমরা চলে এলাম মাসাঞ্জোর ড্যামের আরেকটি দিকে, অর্থাৎ ড্যামের নিচের দিকটিতে। এখন আমরা আছি ম্যাসাঞ্জর ড্যামের আরেকটি দিকে, আমরা একটু নিচের দিকে। দেখুন এই যে এখানে বোটিং হয়, আর এই রাস্তাটা হলো ইকো কটেজের যে গলিটা আছে, এইটা ওপাশে দেখতে পাচ্ছেন, ওটা হলো ম্যাসাঞ্জর ইকো কটেজ, ওইটা ইকো কটেজ। তো ইকো কটেজ যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আসলে এখানে হলো সেই ঘাটটি। তো এখান থেকে যাদের পায়ে সমস্যা, যারা সিঁড়ি উঠতে নামতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই জায়গা থেকে বোটিং করার আদর্শ স্থান। কারণ উপর থেকে যদি আপনি বোটিং করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে হবে। এখানে আসলে সেখানে সিঁড়িরও ব্যাপার নেই কোনো, আর এখানে পার্কিংও কিন্তু একদম ঘাটের কাছেই আছে। এটি হলো ম্যাসাঞ্জর ইকো কটেজের এন্ট্রেন্স গেট, আর এখানে বুকিংয়ের জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে কল করলে তারপর কিভাবে কি বুকিং হবে তারা জানিয়ে দেবেন। আপাতত এনাদের অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা নেই, এই ফোনের মাধ্যমেই আপনাকে বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে। ম্যাসাঞ্জর ড্যামের উপরের দিকে সেরকম কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, তো পার্কিংয়ের থেকে বেরিয়ে এখানে পিকনিক স্পটের যে গলিটা আছে ওখানে ঢুকে এখানে ব্যবস্থা আছে, সুলভ শৌচালয় আছে। তো এখানে টাকা হলো এই চার্জেস লাগে, কিন্তু যেটা শুনলাম যে লেডিসদেরটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও জেন্টসদের ওয়াশরুমের অবস্থা খুবই শোচনীয়। আর মনে হয় না গত 6 মাসে কোনো পরিষ্কার হয়েছে বলে। মাসাঞ্জোর থেকে আমরা সোজা চলে এলাম রামপুরহাট স্টেশনে। এখন ঘড়িতে বাজে 6:19 আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা আছি রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর আমরা এখন রামপুরহাট 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমাদের ট্রেন নাম্বার 22310 জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এখন আসছে, আমরা এখন ট্রেনে উঠবো। ঘড়ির কাঁটায় 7:19 আর ট্রেন ঢোকার টাইম 7:18, ট্রেন ছাড়ার টাইম 7:20। আর আমরা দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে, একদম রাইট টাইম। তো আমাদের কোচে এখন উঠবো, আমাদের কোচ নাম্বার C5। আমরা তো ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে উঠতে উঠতেই আমাদের কিন্তু সন্ধেবেলা টিফিন দিয়ে গেল বন্দে ভারত থেকে। সেটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছে। এই দিয়ে গেছে, এটা একটা চপ মতো কিছু একটা আছে, ও খাস্তা কচুরি এটা। তার সাথে দিয়েছে রিয়েল জুস, একটা ফ্রুট জুস, আর চায়ের কিট আছে, একটা কেচাপ আছে, আর একটা পপকর্ন আছে, আর আছে একটা চিড়ে ভাজা। তো আমাদের তো কি টিফিন দিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন বাজে ঘড়িতে ঠিক রাত 8:30, আর আমাদের ডিনার এখন দিয়ে দিয়েছে বন্দে ভারত থেকে। তো কি কি দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে গেছে আমাদের ননভেজ মিল। আচ্ছা, এখানে একটা আছে আলু ভাজা, আর এখানে আছে রাইস, এখানে আছে চিকেন, আর এখানে আছে ডাল, আর তার সাথে আছে রুটি, একটা আচার আছে, আর একটা মিষ্টি। এই হচ্ছে রাতের ডিনার বন্দে ভারতের।
আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি খুব ভালো মতো, এবং আমাদের ট্রেন রওনাও দিয়ে দিল হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। খুব ভালোভাবে তারাপীঠ এবং মাসাঞ্জোর ড্যাম আমরা দর্শন করলাম। তো এখানেই সমাপ্ত হলো আমাদের তারাপীঠ এবং মাসাঞ্জোর ট্যুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে।